বিসমিল্লাহির রহমানির রহিম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা স্ব অবস্থানে থেকে তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। তোমাদের আমার অনলাইনের ক্লাসের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আরও একটি ক্লাস তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি। এই ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ফুলেল স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস.এম. সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা কয়েকটি ছবি দেখছি, এগুলো আমরা দেখেই আমরা ছবিগুলো চিনতে পারছি। সর্ববামে আছে রাষ্ট্রবিজ্ঞানের জনক তথা দার্শনিক অ্যারিস্টটলের গুরু প্লেটো, তারই যোগ্য গুরু সক্রেটিস। তারপরে প্লেটো, এরপরে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের সাথে আছেন তারই গুরু প্লেটো। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদের নিয়ে যে ক্লাসটি প্রস্তুত করতে যাচ্ছি, আজকের পাঠ পৌরনীতি সুশাসনের সাথে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের সম্পর্ক। পত্র শিরোনাম: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রথম অধ্যায়, পৌরনীতি ও সুশাসন পরিচিতি। শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা পৌরনীতি ধারণা বর্ণনা করতে পারবে, পৌরনীতি ও সুশাসনের সাথে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের সম্পর্ক আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথমে আমরা পৌরনীতির ধারণা সম্পর্কে জানব। সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। এই জন্যই নাগরিক জীবনের অপর নাম হচ্ছে পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম পৌরনীতি। সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হল নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। প্রাচীন ভারতবর্ষ ও গ্রীসের শব্দগত বা মূলগত অর্থে এই পৌরনীতি বলতে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিষয় মনে করা হতো। প্রিয় শিক্ষার্থী, প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রকে কেন্দ্র করে পৌরনীতি বা সিভিক্স শব্দটির প্রথম সূত্রপাত ঘটে। প্রাচীন গ্রীসে একটি নগরকে কেন্দ্র করে একটি রাষ্ট্র গঠিত হতো। এথেন্স, স্পার্টা, মেগেরা, রোডস প্রভৃতি ছিল প্রাচীন গ্রীসের উল্লেখযোগ্য নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র ছিল ক্ষুদ্র এবং এর জনসংখ্যা ছিল সীমিত। এইসব নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না। নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা রাষ্ট্রীয় কর্মকাণ্ড তথা ভোটদান, নির্বাচনের মতন কার্যক্রমে অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। সেই যুগে শুধু পুরুষেরা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করত। মহিলা, দাস ও বিদেশিদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ ছিল না বিধায় তাদের নাগরিক বলা হতো না।
পৌরনীতিতে শুধু এইসব নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের আচার আচরণ, রীতিনীতি, অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো। প্রিয় শিক্ষার্থী, বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের অর্থাৎ সিটি স্টেটের মতো নয়, বরং এগুলো এখন জাতীয় রাষ্ট্র, ন্যাশনাল স্টেট হিসেবে পরিচিত। জাতীয় রাষ্ট্রগুলো আয়তনে যেমন বড়, জনসংখ্যাও তেমনি বেশি। এইসব জাতীয় রাষ্ট্রের নাগরিকদের জীবন ও কার্যাবলী জটিল এবং বহুমুখী, কমপ্লেক্স অ্যান্ড মাল্টিপারপোজ। এইসব জাতীয় রাষ্ট্রে একজন নাগরিককে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইত্যাদি বহুমুখী দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। বর্তমানে নাগরিক জীবন, পরিবার, গ্রাম, স্থানীয় সংস্থা, এমনকি রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আধুনিককালে রাষ্ট্র ও সরকার শুধু শাসনকার্য সম্পন্ন করে না, এর পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি দায়িত্ব পালন করে। কাজেই বলা যায়, আধুনিক রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা ও কার্যাবলী, আচার আচরণ এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে সুবিস্তার আলোচনা পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে, তাই পৌরনীতি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে পৌরনীতির সংজ্ঞা দিয়েছেন। এসব সংজ্ঞার মধ্যে উল্লেখযোগ্য সংজ্ঞাগুলোর নিচে উল্লেখ করা হলো। এফআই গ্লাউড এর মতে, যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। সিভিক্স ইজ দ্য study of institutions, habits, activities and spirit by means of which a man or woman may fulfill the duties and receive benefits of the membership in a political community. প্রিয় শিক্ষার্থী, এম হোয়াইট তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেন, civics is that subject which deals with everything appertaining to citizenship, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও এম হোয়াইট তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে আরও বলেন, civics is that branch of human knowledge which deals with everything relating to a citizen, past, present and future, local, national and human. পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতির উপরিউক্ত সংজ্ঞাগুলো থেকে এর যে অর্থ ও প্রকৃতি স্পষ্ট হয়ে উঠেছে, তা একটা ছকের মাধ্যমে আমরা স্লাইডে প্রদর্শন করিলাম। পৌরনীতি, সিভিক্স সাধারণত নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ, কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, সেটাই পৌরনীতি। তো নাগরিক একদিকে কর্তব্য পালন করবে, প্রকান্তরে তারা অধিকার উপভোগ করবে। এই নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিষয়, স্থানীয় ক্ষেত্র, তাদের জাতীয় ক্ষেত্র এবং নাগরিকের আন্তর্জাতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। আর নগর রাষ্ট্র, যেটা সিটি স্টেট ছিল, সেটা এখন ন্যাশনাল স্টেট, অর্থাৎ জাতীয় রাষ্ট্র। আর জাতীয় রাষ্ট্র
থেকে এখন আন্তর্জাতিক মানবতা, ইন্টারন্যাশনাল হিউম্যানিটি। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে পরিণতি ধারণাকে আমরা দুটি অর্থে ব্যবহার করতে পারি, যথা সংকীর্ণ অর্থ আর ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে পরিণতি বলতে নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিষয়কে বোঝায়, যেমন রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা তথা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার এবং অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে যেসব কর্তব্য পালন করতে হয়, যেমন রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, রাষ্ট্রের আইন মান্য করা, নিয়মিত কর প্রদান করা আর সততার সাথে ভোটদান ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, ব্যাপক অর্থে নাগরিকের অধিকার ও কর্তব্য সহ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই পরিণতি বলে। পরিণতি ও সুশাসনের সাথে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের সম্পর্ক, রিলেশন অফ civics and good governance with human rights and gender studies। প্রিয় শিক্ষার্থী, আধুনিককালে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ স্বতন্ত্র বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এটি মানবাধিকার, আইন, ন্যায় বিচার, অন্যায় প্রতিরোধ, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। রাষ্ট্র, সমাজ ও পরিবার জীবনে মানুষ যেসব অধিকার ও সুযোগ সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, তাই মানবাধিকার। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মপন্থা ও পরিকল্পনা নিয়ে মানবাধিকার কাজ করে। 1948 সালের 10ই ডিসেম্বর জাতীয় সংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে গৃহীত হয়। এই ঘোষণাপত্রের 1 নম্বর ধারায় বলা হয়েছে, সকল মানুষই শৃঙ্খলহীন অর্থাৎ স্বাধীন অবস্থায় এবং সমমর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। প্রিয় শিক্ষার্থী, আরও বলা হয়েছে, সেই জন্য প্রত্যেক মানুষই জন্মসূত্রে স্বাধীন এবং সমান অধিকার প্রাপ্তির দাবিদার। মানুষের যেমন জীবন ধারণের অধিকার রয়েছে, তেমনি রয়েছে মুক্ত জীবন ও ব্যক্তিগত সুরক্ষার অধিকার। বর্তমান বিশ্বের অধিকাংশ দেশেই মৌলিক মানবাধিকারগুলো স্বীকৃত এবং সংবিধানভুক্ত, কিন্তু সমাজের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও নারী সমাজ বরাবরই এই অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। 1970-এর দশক থেকে মানবাধিকারের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান ব্যাপক বৈষম্যের অবসানের জন্য নারী সমাজ সোচ্চার হয়েছে, যার ফলে 1979 সালে অর্জিত হয়েছে জাতীয় সংঘের নারীর মানবাধিকার সনদ। পরিণতি সুশাসনের সাথে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের সম্পর্ক। বর্তমানে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ ক্রমান্বয়ে একটি বহুল আলোচিত বিষয় পরিণত হয়েছে। জাতিসংঘ 1975 সালে নারী বর্ষ এবং 1986 থেকে 85 এই দশকে আন্তর্জাতিক নারী দশক হিসেবে ঘোষণা করে। এই সময়কালে জেন্ডার স্টাডিজ মানবাধিকারের প্রেক্ষাপটে বিবেচিত হয়। 1975 সালে মেক্সিকোতে অনুষ্ঠিত প্রথম বিশ্ব নারী সম্মেলনে সমতা, উন্নয়ন ও শান্তি এই স্লোগান গৃহীত হয়। অন্যদিকে জেন্ডার স্টাডিজ নারী অধিকার, নারী পুরুষ সমতা, নারীর আর্থসামাজিক অবস্থান, নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন এবং নারী উন্নয়নে কাজ করছে। মানবাধিকারের মূল লক্ষ্য হল মানুষের মধ্যে আর্থসামাজিক ও মর্যাদাগত পার্থক্যভেদে বৈষম্য সৃষ্টি না করে সব মানুষকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যে বাধা আছে সেগুলো দূর করা। অন্যদিকে জেন্ডার স্টাডিজের
মূল লক্ষ্য হচ্ছে সমাজে বিদ্যমান নারী পুরুষ বৈষম্যের কারণে পিছিয়ে পড়া নারীদেরকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা এবং সব কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য। পৌরনীতি ও সুশাসন এবং মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ এর চূড়ান্ত লক্ষ্য মানুষের সার্বিক কল্যাণ সাধন। পৌরনীতি নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে আদর্শ জীবনের ইঙ্গিত প্রদান করে। তেমনি হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ জাতি ধর্ম বর্ণ শ্রেণী নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য মানবাধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করে। মানবাধিকারকে পদদলিত করে এবং জেন্ডার শ্রম বিভাজন করে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী, পৌরনীতি সুশাসন মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক। নারী পুরুষ সবাই রাষ্ট্রের নাগরিক। পৌরনীতি ও সুশাসনের অন্যতম আলোচ্য বিষয় হল নাগরিকের কর্তব্য পালন ও অধিকার নিশ্চিত করা। অন্যদিকে নারী পুরুষ সকলের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে মানবাধিকার এবং বিশেষভাবে নারী উন্নয়নের জন্য কাজ করছে জেন্ডার স্টাডিজ। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় পৌরনীতি ও সুশাসন মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, অধিকার সচেতনতার জন্য উভয় জ্ঞান প্রয়োজন। মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের কল্যাণে একটি যথোপযুক্ত আইন পাশ করা হলেও তা থেকে নারী পুরুষ বিশেষত নারী বঞ্চিত হতে পারে। নারীরা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন না হয় তাহলে সেই আইন থেকে তারা কোনো সুফল পাবে না। নারী পুরুষ বিশেষত নারীর এই অধিকার প্রতিষ্ঠার জন্য পৌরনীতি ও সুশাসন সম্পর্কিত সচেতন জ্ঞান প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, নাগরিক জীবনের মান উন্নয়ন। পৌরনীতি ও সুশাসন এবং মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ নাগরিক জীবনের মান উন্নয়নের উপায় নিয়ে আলোচনা এবং এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও জ্ঞানের এই শাখাটি মানবাধিকার নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ এবং সুশাসন প্রতিষ্ঠার উপায় সম্পর্কে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। পৌরনীতি ও সুশাসন এবং মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ একে অপরের সহযোগী ও পরিপূরক। পৌরনীতি ও সুশাসন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কিভাবে সুনাগরিক হওয়া যায়, সুনাগরিকতার প্রতিবন্ধকতা কিভাবে তা দূর করা যায় এ সম্পর্কে তথ্য প্রদান করে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজকে সহায়তা করে। তেমনি হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ অধিকার ও কর্তব্য, সুশাসন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি ক্ষেত্র সম্পর্কে তথ্য প্রদান করে পৌরনীতি ও সুশাসনকে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ তাদের মধ্যে সাদৃশ্য নিয়ে আলোচনা করলাম। এখন পৌরনীতি সুশাসন এবং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। পৌরনীতি সুশাসনের সাথে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও কিছু বিষয়ে পার্থক্য লক্ষ্য করা যায়, সেগুলো নিচে আলোচনা করা হলো। উৎপত্তিগত ও জন্মগত পার্থক্য। পৌরনীতি সুশাসনের অনেক পরে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজের উৎপত্তি ঘটেছে। সুতরাং পৌরনীতি ও সুশাসনের তুলনায় হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ নবীন। অন্যদিকে পৌরনীতি ও সুশাসনের উৎপত্তি হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজের উৎপত্তির অনেক আগে। সুতরাং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজের তুলনায় পৌরনীতি সুশাসন প্রবীণ। প্রিয় শিক্ষার্থী, পরিধিগত পার্থক্য।
পৌরনীতি সুশাসন নাগরিক জীবনের সকল দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে। অন্যদিকে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ কেবল মানবাধিকার ও জেন্ডার নিয়ে আলোচনা করে। সুতরাং পৌরনীতি ও সুশাসনের পরিধি হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজের তুলনায় ব্যাপক। মানুষ সম্পর্কে ধারণা। পৌরনীতি ও সুশাসনে মানুষকে সামাজিক ও রাজনৈতিক জীব হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজে মানুষকে শুধু সামাজিক জীব হিসেবেই মনে করা হয় এবং তার মানবিক দিক নিয়ে আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, নারী পুরুষের সমতার উপর গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য। পৌরনীতি ও সুশাসনে নারীর মানবাধিকার ও জেন্ডার বৈষম্য, জেন্ডার সমতা ইত্যাদির উপর তেমন গুরুত্ব আরোপ করা হয় না। হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ এই নারীর মানবাধিকার, জেন্ডার বৈষম্য, জেন্ডার সমতা, জেন্ডার শ্রম বিভাজন, শিল্পায়ন ইত্যাদির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। সুতরাং বলা যায়, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে পৌরনীতি ও সুশাসনের সাথে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজের সম্পর্ক খুবই নিবিড়। সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে মানবাধিকারের ঘোষণার বাস্তবায়ন ঘটাতে হবে এবং কৃত্রিমভাবে সমাজ সৃষ্ট নারী পুরুষের বিভাজন ও বৈষম্য দূর করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ এই দুটি বিষয়ের সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করলাম। এখন আশা করি তোমরা বিষয়টি সকলেই বোধগম্য হয়েছ। সমস্যা মনে হয় তোমাদের নেই। তো এখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের স্ব অবস্থানে থেকে তোমাদের কিছু কাজ করতে হবে। তো কত সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় এটা লিখতে হবে। আর উৎপত্তিগত দিক থেকে পরিণতি ও হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না এটাও লিখতে হবে। তো আজকের ক্লাসে আমরা তোমাদের নিয়ে পরিণতির সুস্পষ্ট ধারণা সম্পর্কে আলোচনা করেছি। আর পরিণতি সুশাসনের সাথে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজের সম্পর্কে আমরা আলোচনা করেছি। মূল্যায়ন, যে মানবাধিকার বলতে কি বুঝো এটাও লিখতে হবে। আর রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে এসেছে তা তোমাদের লিখতে হবে। এখন স্ব অবস্থানে থেকে তোমাদের কিছু প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন তোমাদেরকে রপ্ত করতে হবে। আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে এই পাঠ থেকে এই প্রশ্নগুলো তোমাদেরকে তৈরি করতে হবে। তো বাড়ির কাজ, যে পরিণতি সুশাসন এবং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ নাগরিক জীবনের মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিষয়টি মূল্যায়ন করে করোনার পরে তোমরা আমাদের জন্য ক্লাসে ফিরে আসলে লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, এই কাজগুলো করার জন্য তোমাদের কিছু সহায়ক গ্রন্থের কথা আমরা উল্লেখ করেছি, এইগুলোর সাহায্য তোমরা নিতে পারবে। তো সবাইকে সুস্থ থাকার, ভালো থাকার আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।